দেখুন, মার্কিন মুলুকে মহারণ আপনারা নিয়মিত দেখছেন KTV বাংলায়। বিশ্বকাপ ফুটবল চলছে, রাত জাগা চলছে, আর ফুটবল তো বাঙালির হৃদয়ে সব সময় বিরাজ করে। একদম স্ট্রেট আজকের যে ম্যাচ আছে, যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, চিত্রটা অনেকটা পরিষ্কার হচ্ছে যে কোন দেশ নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে যত সময় এবং দিন যাচ্ছে। আজকে যে চারটে ম্যাচ আছে খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং আমরা বলছি, আগে ম্যাচগুলো আপনাদের জানিয়ে দিই। স্পেন ভার্সেস সৌদি আরবিয়া, বেলজিয়াম ভার্সেস ইরান, উরুগুয়ে ভার্সেস ক্যাবো ভার্দে এবং ইজিপ্ট ভার্সেস নিউজিল্যান্ড। কেন বললাম, কারণ এই দুটো গ্রুপেরই কোনো দেশ তাদের প্রথম ম্যাচ জিততে পারেনি, যার ফলে আজকে খুব ইন্টারেস্টিং হবে, খুব ইম্পর্টেন্ট হবে, খুব গুরুত্বপূর্ণ হবে। যে দেশ জিতবে সে কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে। সব্যসাচী ভট্টাচার্য আমার সহকর্মী এবং ক্রীড়া সাংবাদিক আজকের পর্বে আমার সঙ্গে থাকবে আপনাদের সঙ্গে ম্যাচ অ্যানালিসিস করার জন্য। সব্যসাচী, তোমাকে মার্কিন মুলুকে মহারণে স্বাগত। আজকে যে চারটে ম্যাচ আছে, যেটা আমরা প্রথমে শুরুতে বললাম, কিভাবে দেখছো? এবং দুটো গ্রুপেই কিন্তু সবকটা দেশ কোনো ম্যাচ জিততে পারেনি প্রথম ম্যাচে। না এইখানে আমি যে জায়গাটা থেকে শুরু করব সেটা হচ্ছে যে দেখো, একটা খেলা রয়েছে স্পেন, আরেকটা রয়েছে ক্যাবো ভার্দে। এই দুই দলই কিন্তু প্রথমে মুখোমুখি হয়েছিল। এবার আমরা যদি প্রথম স্পেনের কথায় আসি, স্পেন কিন্তু এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। মানে 2010-এর পর এইবারের দল কিন্তু স্পেনের মানে খুব ভারসাম্যযুক্ত একটা দল, যেখানে যেমন তারুণ্যের জোর আছে, আক্রমণের গতি আছে, এমন রক্ষণ আছে। কিন্তু খুব ইন্টারেস্টিং, তুমি দেখো ক্যাবো ভার্দে একটা 5 লাখ জনসংখ্যার দেশ, যে কিনা প্রথমবার বিশ্বকাপ খেলছে, তার খেলা কার সাথে পড়ছে? স্পেনের সাথে। স্পেনের কারা রয়েছে? রড্রি, পেড্রি, তারপর ইমাইল যদিও পরে নেমেছে, নিকো উইলিয়ামসকে পরে নামানো হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে ক্যাবো ভার্দে যে ফুটবলটা খেললো বা বিশ্ব মানে ফুটবলকে যে উপহারটা দিয়েছে, সেটা কিন্তু স্মরণীয়। তবে এক্ষেত্রে আমি কিন্তু বলবো ক্যাবো ভার্দে পুরো দলের থেকে বেশি যার কৃতিত্ব সেটা হচ্ছে ভোজিনো, 40 বছরের গোলকিপার, যার এই বিশ্বকাপ হচ্ছে অভিষেক, খুব সম্ভবত শেষও। এবার কি করবে, কত দূর যাবে সেটা তো সময় বলবে, কিন্তু তার এবং তার দলের কাছে কিন্তু বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে। তবে এখানে আরেকটা কথা হচ্ছে যে স্পেনের যে কোচ ফুয়েন্তে, তো তার একটা সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে। এক হচ্ছে, ইমাইলকে আমি যদি নামাই, যদি চোট সেরে যায়, তাহলে আমি এতটা পরে কেন নামালাম? যখন আমি তাহলে কি আমি ক্যাবো ভার্দের মতন ছোট দেশকে মানে খুব হালকাভাবে নিয়েছি? পরে বুঝতে পেরেছি এটে উঠতে পারছি না। আরেকজন হচ্ছে যাকে নিয়ে চর্চা কম হয়, সেটা হচ্ছে নিকো উইলিয়ামস, যে কিন্তু দুর্দান্ত ফর্মের ছিলেন। তাকেও কিন্তু সেইভাবে নামানো প্রথম দিকে হয়নি, পরে বলা যায় কার্যত বাধ্য হয়ে নামাতে হয়েছে। তো এক্ষেত্রে কোচের এবং গোটা দলের কাছে কিন্তু চ্যালেঞ্জ হবে ম্যাচ জেতা। বেশ, এবার আমার অবভিয়াস কোয়েশ্চেন থাকবে যে যে ম্যাচটা আছে, যে দেশে জিতুক না কেন, সে কিন্তু অ্যাডভান্টেজ নেক্সট রাউন্ড। একদমই। এবার কিন্তু এইখানেই যে ওই আবার ঘুরে ফিরে ওই জায়গাটাই আছে যে জেতাটা কিন্তু এবার বিশ্বকাপের সহজ নয়। একদম খুব টাফ কন্টেস্ট। হ্যাঁ, এই বিশ্বকাপ তুমি ঐতিহাসিক বলতে পারো, কারণ 48টা দেশ প্রথমবার খেলছে, 3টে জায়গায় হচ্ছে, বিতর্কিত বটে কিন্তু অঘটনে। কারণ স্পেন আর ক্যাবো ভার্দের খেলাটা কিন্তু কেউ ভাবেনি যে এইভাবে স্পেন আটকে যাবে। আবার তুমি যদি দেখো যে ইরান আর নিউজিল্যান্ডের ম্যাচটাকে যদি আমরা দেখি, ওখানে আসতাম একদম। হ্যাঁ, তো সেই ম্যাচটাও কিন্তু আটকে গেছে একদম। এবং ইরান বিশেষ করে তাদের যে মেন্টাল প্রেশার যুদ্ধের জন্য, সেটাকে ওভারকাম করে আমেরিকাতে এসে ভিসা নিয়েও প্রবলেম হয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন, সেখানে তারা কিন্তু ফার্স্ট ম্যাচে আটকে দিয়েছে নিউজিল্যান্ডকে। এবং আরেক মানে খুব ইন্টারেস্টিং, সেটা সবার মনে আছে, সেটা হচ্ছে যে স্কোর কত হয়েছিল? 2-2। একদম। ইরান কোথা থেকে ফাইট ব্যাক করেছে? পিছিয়ে গিয়ে। তো সেক্ষেত্রে ইরান কিন্তু যতবারই প্রথম গোল খেয়েছে বা দ্বিতীয় গোল খেয়েছে, কোনোবারই কিন্তু ইরান খেলার হাল ছাড়েনি এবং তাদের চোখে মুখে কোনো হতাশা ছিল না। আমরা জানি তারা এতটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তারা আমেরিকা খেলার পর আমেরিকা ছাড়তে হবে 24 ঘন্টা, অর্থাৎ তারা রিকভারি সময় পাচ্ছে না। এই নিয়ে বিতর্ক আছে, সমালোচনা রয়েছে, অভিযোগ রয়েছে, কিন্তু ইরানের ফুটবলারদের কাছে কিন্তু বিশ্বকাপটা অনেক বেশি প্রতিবাদের। কোথাও শুধু বিনোদন বা শুধু ফুটবল নেই, মানে বিশ্বের কাছে নিজেদের কথা, সমন্বয়ের কথা বা যাই হোক, ফুটবলটা তাদের কাছে লড়াই। সেই লড়াইটাই কিন্তু তারা প্রথম দিন দেখিয়েছে। সুতরাং আজকে যে ইরান নামবে, সেই ইরান কিন্তু খাতায় কলমে কি আছে না আছে বড় কথা নয়, কিন্তু তারা যে মেন্টালিটি নিয়ে নামবে, সেটা যে কোনো বড় দলের কাছে কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
বেশ, সব্যসাচী, তাহলে যদি আমরা পুরো চিত্রটা দেখি, আজকে যে 8টা দেশ খেলবে তারা কিন্তু কেউ প্রথম ম্যাচ জিততে পারেনি। তোমার ক্ষেত্রে যদি আমি দুটো গ্রুপকে পাশাপাশি রাখি, হ্যাঁ, কোন টিমকে দেখছো, কোন দেশকে দেখছো নেক্সট রাউন্ডে? দেখো এই যে মানে 8টা দেশ খেলবে না, সেখান থেকে বলা খুব কঠিন যে কোন, কারণ এবার ওই বললাম এবারে অঘটনের বিশ্বকাপ। কারণ আমরা এমন অনেক ম্যাচ দেখেছি খাতায় কলমে ছোট দল, কিন্তু সে এতটা লড়াই করেছে যেটা কিন্তু আমরা ভাবিনি হয়তো। সেক্ষেত্রে হয়তো কোথাও গিয়ে স্পেনের যে অ্যাটাক আছে, স্পেনের যে প্লেয়ার আছে, সেক্ষেত্রে অবভিয়াসলি স্পেনকে আমি এগিয়ে রাখবই। তবে অঘটন যে কোনো সময় ঘটতে পারে। কাবো ভার্দের কিন্তু একটা জায়গায়, প্রথমবার মাত্র 5 লাখ পপুলেশন। হ্যাঁ, এটা কিন্তু মানে খুব ইন্টারেস্টিং। কাবো ভার্দের লাস্ট পর্যন্ত কোন জায়গায় যাবে আমরা জানি না, কিন্তু তারা যে ছাপটা বিশ্ব ফুটবলে রেখে যাচ্ছে সেটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। এবার আমি তোমায় বলছি যে ক্যাবো ভার্দে যেমন ভোজিনো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যে সমস্যার কথা বলতে গেলে আমাকে আবার যেতে হবে ব্রাজিলের ম্যাচে। ব্রাজিলে কিন্তু যে ভিনি নির্ভরতা তৈরি হয়েছে মাঝমাঠে, এটা কিন্তু কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি করবে যখন বড় দলের বিরুদ্ধে খেলা পড়বে। কারণ আমরা জানি গ্রুপ পর্বে নেইমারকে পাওয়া প্রায় কার্যত মানে অনিশ্চিত, এবং নেইমার ফিরলেও কতটা এফেক্টিভ হবে এখন সেটা সময় বলবে। কিন্তু ক্যাবো ভার্দের ক্ষেত্রে শুধুমাত্র ভোজিনো না, মাঝ মাঠকে কিন্তু স্ট্রং হতে হবে। এবং আরেকটা জিনিস, তুমি যদি সবকটা ম্যাচ দেখো, প্রথম দিকে যারা রক্ষণাত্মক বেশি খেলেছে তারা কিন্তু পিছিয়ে গেছে, বরং কাউন্টার অ্যাটাকে যতবারই দল উঠেছে তখন কিন্তু খেলা গতি পেয়েছে। বলা যায় তখন কিন্তু বিপক্ষ চ্যালেঞ্জ ফেস করেছে। তো সেক্ষেত্রে তুমি যে প্রশ্নটা আমাকে প্রথম করলে যে আমি কাকে এগিয়ে রাখবো, প্রথম খেলায় অবশ্যই আমি স্পেনকে এগিয়ে রাখছি। ডু অর ডাই, স্পেনকে জিততেই হবে। স্পেনকে জিততে হবে। অন্যদিকে সৌদি আরবিয়ারও কিন্তু চান্সেস ওপেন, যেহেতু প্রথম ম্যাচে ড্র করেছে। এবার আমি কিন্তু আবার নিউজিল্যান্ডকেও হালকাভাবে নিতে পারছি না। মানে এটা খুব সত্যি বলতে না, একটা ট্রিকি কোশ্চেন হয়ে গেছে আমার জন্য। তো আজকে যাকেই বলবো দেখা গেল কালকে গিয়ে ফলাফল পুরো পাল্টে গেছে। কারণ ভোজিনোর ক্ষেত্রে আমি যেটা তোমার সাথে আগে আলোচনা করছিলাম, যে ভোজিনো যে গোলকিপার, 40 বছর বয়স, সে সেদিন 9টা প্রায় সেভ করেছে। আমি তোমার এখানে আরেকটা জিনিস বলি, 2002-এর বিশ্বকাপ অলিভার কান মানে একটা রূপকথা সৃষ্টি করেছিলেন। ফাইনালের আগে মাত্র একটা গোল খেয়েছে, কিন্তু ফাইনালে গিয়ে অলিভার খানের মতন গোলকিপার খেলেন কটা, 2টো গোল। পুরো ম্যাচের ছবি পাল্টে গেল। তারপরে আমরা জানি ম্যানুয়েল নুয়ের এসছেন, অবসর ভেঙেছে, অনেক কিছু হয়েছে। তো খেলা যখন তখন পাল্টে যেতে পারে। তো আবার বলছি, এটা অঘটনের বিশ্বকাপ। দেখা গেল হয়তো ক্যাবো ভার্দে উঠে গেল। তো আগে থেকে মানে এইবারে বলাটা করাটা খুব ডিফিকাল্ট। তাহলে আপনারা অ্যানালিসিস শুনলেন, এবং আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট দিন, কারণ আজ অনেকটা ডিসাইডার হবে এই দুটো গ্রুপ থেকে কোন 4টে দেশ পরের রাউন্ডে যাচ্ছে। সব্যসাচী, এবং আমাদের অ্যানালিসিস চলতে থাকবে, প্রতিদিন চলতে থাকবে। যত ম্যাচ এগোবে আরো ইন্টারেস্টটা বাড়বে, কারণ তখন কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে যে পরের রাউন্ডে কারা কারা যাচ্ছে। সেদিকে আপনারা নজর রাখবেন। মার্কিন মুলুকে মহারণ আজকের পর্ব এ পর্যন্তই। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।